হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকে স্বাগত। আর পিএসসি মিসলেনিয়াসকে টার্গেট করে আজ থেকে আমরা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং আমাদের হাতে খুব বেশি দিন সময় বাকি নেই, মাত্র 1.5 মাস মতো সময় বাকি আছে। তো এই লাস্ট কয়েকটা দিনে কিন্তু আমরা প্রতিদিন ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং 40+ সেট কিন্তু করাবো। তো আমরা 25টা কোশ্চেন করবো এবং কীভাবে 50 পাওয়া যায় সেটাই কিন্তু আমরা টার্গেট করব। তাছাড়া WBCS 2023-এ তো কোশ্চেন দেখেছি কী টাইপের কোশ্চেন এসেছিলো, তো সেটাকেই মাথায় রেখে কিন্তু কোশ্চেনগুলো পরপর নিয়ে আসবো। তো আচ্ছা, যেহেতু আমাদের ফার্স্ট প্র্যাকটিস সেট, তো সেই কারণে কোশ্চেনগুলো একটু সোজা আছে, ধীরে ধীরে কিন্তু আমাদের লেভেলটা বাড়বে। এবং এটার PDF কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, প্রতিদিন দুপুর 3টেই কিন্তু এই প্র্যাকটিস সেটটা আপনারা পাবেন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, একটি ব্যাগে 2:3:5 অনুপাতে 550 টাকা আছে, যেখানে 50 পয়সা, 25 পয়সা আর 20 পয়সার মুদ্রা রয়েছে। তাহলে 50 পয়সা এবং 20 পয়সার মুদ্রা দ্বারা তৈরি টাকার মধ্যে পার্থক্য কত হবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে দিয়েছে। পরপর এখানে অপশানগুলো আছে। তো এখানে যেটা বলছে, 50 পয়সার মুদ্রা আছে, 25 পয়সার মুদ্রা আছে আর 20 পয়সার মুদ্রা আছে। যেখানে কয়েনের যে রেশিও সেটা বলা আছে 2:3:5। এখানে আমাদের টোটাল টাকার পরিমাণটা বলে দেওয়া আছে 550 টাকা, অর্থাৎ ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ভ্যালুর রেশিও কত হয়ে যাবে? 50 পয়সার যদি দুটো কয়েন থাকে তাহলে টোটাল 1 টাকা হয়ে যাবে, কারণ আমরা জানি 50 পয়সা = হাফ টাকা। 25 পয়সা যদি 3টি কয়েন থাকে তাহলে 3/4 টাকা হয়ে যাবে, কারণ আমরা জানি 25 পয়সা = 1/4 টাকা। আর 20 পয়সা যদি 5টা কয়েন থাকে টোটাল 1 টাকা হয়ে যাবে, কারণ 20 পয়সা = আমরা কত জানি? 1/5 টাকা। তাহলে এখন কোশ্চেন কি বলছে, 50 পয়সা এবং 20 পয়সা এর দ্বারা মুদ্রা দ্বারা তৈরি টাকার মধ্যে পার্থক্য কত টাকা উৎপন্ন হচ্ছে? 50 পয়সার 1 টাকা এবং 20 পয়সার 1 টাকা, এদের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ জিরোর মান কত? জিরোর মান তো আমরা সবসময় জিরো যা দিয়েই গুণ করি না কেন, যার সাথে গুণ করি না কারণ সেটা জিরোই আসে। অ্যান্সার কিন্তু আমাদের অলরেডি তাহলে এখানে বোঝা যাচ্ছে যে জিরো অ্যান্সার হবে। তবু আমি যদি এখানে জিরো না এসে অন্য সংখ্যা আসতো সেক্ষেত্রে কিভাবে বার করতাম তার জন্য কিন্তু একবার ডিটেলসে করিয়ে দেখাবো। এখানে আমাদের টোটাল যে ভ্যালু অর্থাৎ টাকার পরিমাণ সেটা বলা আছে 550 টাকা। তাহলে এখানে টোটাল আমাদের কত টাকা বেরিয়েছে? 1/3/4 প্লাস 1, এটা যদি আমরা করি কত পাচ্ছি? এখানে 11/4 লসাগু করলে যেটার মান বলা আছে 550, 11 দিয়ে যদি কাটি কত পাচ্ছি? 50। তাহলে 1-এর মান কত হয়ে যাচ্ছে? 200। এখানে আমাদের 1 - 1 অর্থাৎ জিরোর মান নির্ণয় করতে দিয়েছে। 1-এর মান যদি 200 হয়, জিরোর মান 0 হবে, জিরো দিয়ে যেটারই গুণ করি সেটাই জিরো হয়ে যায়। তাহলে এখানে যদি জিরো না এসে অন্য কোনো সংখ্যা আসতো, 1-এর মান 200, তাহলে সেটার মান কত নির্ণয় করলে আমরা অ্যান্সার পেয়ে যেতাম। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? 0 টাকা। 4 নম্বর অপশন রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, এ এবং বি একা একটি কাজ যথাক্রমে 4 এবং 9 দিনে করতে পারে। এ কত দিনে করতে পারে? 4 দিনে। বি কত দিনে করতে পারে? 9 দিনে। বি দিয়ে শুরু করে উভয়ে একান্তরভাবে অর্থাৎ অল্টারনেট ডে, বি ফার্স্ট করছে, সেকেন্ড দিন এ করছে, আবার থার্ড দিন বি, ফোর্থ দিন এ, এইভাবে কিন্তু কাজটা চলছে। কত দিনে কাজটি শেষ হবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে। 4 আর 9-এর LCM বার করলে কত হয়? 36। 36/4 করলে কত পাই? 9। 36/9 করলে কত পাই? 4। তাহলে এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত? 9, অর্থাৎ এ একদিনে 9 ইউনিট কাজ করতে পারে। বি এর দক্ষতা বা এফিসিয়েন্সি 4, অর্থাৎ বি একদিনে 4 ইউনিট কাজ করতে পারে। তাহলে এখানে টোটাল বি ফার্স্ট করছে, এ সেকেন্ড করছে, অর্থাৎ 2 দিন। 2 দিনে কত ইউনিট কাজ করছে? 4, 9 + 4 অর্থাৎ 13 ইউনিট কাজ করছে। 2 দিনে 13 ইউনিট কাজ করা হচ্ছে। তাহলে টোটাল এখানে 4 দিনে 26 ইউনিট কাজ করবে। টোটাল আমাদের কাজ কত? 36 ইউনিট।
4 দিনে 26 ইউনিট করে ফেলছে, বাকি থাকছে কত? 10 ইউনিট। 36 মাইনাস 26, 10 ইউনিট বাকি থাকছে। পঞ্চম দিনের মাথায় কাজটা কে করবে? বি করবে। ফার্স্ট বি করছে, তারপর এ করছে, এইভাবে আবার বি করছে, আবার এ করছে, তারপর বি করবে। পঞ্চম দিনের মাথায় কাজটি কে করবে? বি করবে। অর্থাৎ পঞ্চম দিনে 4 ইউনিট কাজ কমপ্লিট হবে, অর্থাৎ 5 দিনে টোটাল 26 যোগ 4 অর্থাৎ 30 ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে। বাকি থাকছে কত? 36 মাইনাস 30, 6 ইউনিট। এই 6 ইউনিট কাজ নেক্সট ষষ্ঠ দিনের মাথায় এ করবে। তাহলে এর কতক্ষণ টাইম লাগবে? 6/9। 6/9 অর্থ 2/3, অর্থাৎ এদিকে কিন্তু 5 অলরেডি আছে, 5 যোগ 2/3, যেটাকে আমরা লিখতে পারি 5 পূর্ণ 2/3 এতদিন হিসেবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হচ্ছে। ধীরে ধীরে ভেঙে ভেঙে কিন্তু এখানে বোঝালাম, করতে গেলে কিন্তু এত টাইম লাগবে না যতটা এখানে বোঝাতে টাইম লেগেছে। তো আশা করছি বোঝা গেল এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে। তাহলে 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হবে 5 পূর্ণ 2/3 দিন। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল যার বাহুগুলো বলা আছে 13 সেমি, 14 সেমি এবং 15 সেমি। ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যে ত্রিভুজটার কথা বলছে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই যে ফর্মুলা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এ এর মান কত বলা আছে? 13, বি এর মান বলা আছে 14, সি এর মান কত? 15। আর এস যার অর্থ হচ্ছে অর্ধ পরিসীমা, সেমি প্যারামিটার। তাহলে এস এর মান কত হবে? এস এর যে ফর্মুলা এ প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে 13 যোগ 14 যোগ 15 করলে কত পাই আমরা? 42 পাই, ভাগ 2 অর্থাৎ 21 পাচ্ছি এস এর মান। তাহলে এখান থেকে যেটা পাবো √21 ইন্টু 21 মাইনাস 13 অর্থাৎ 8 ইন্টু 21 মাইনাস 14 অর্থাৎ 7 ইন্টু 21 মাইনাস 15 অর্থাৎ 6। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 3 × 21, এখানে একটা 7 আছে তো 7 বেরিয়ে আসছে, 3 × 2 = 6 আর এখানে একটা 3 আছে তো 3 বেরিয়ে আসছে, এখানে 8 আছে আর এখান থেকে একটা 2 পাচ্ছি, 8 × 2 = 16 অর্থাৎ 4 × 4 = 16। তাহলে এখান থেকে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 84। 12 আর 7 গুণ করলে 84 সেমি স্কোয়ার, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল 3 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? যদি কোনো একটি আমানতের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা হয় তবে আমানতের পরিমাণ কত হবে? তো এই যে চক্রবৃদ্ধি এবং সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিফারেন্স, এর যে সূত্র, এরা দুটো সূত্র হয়। কোনো সময় কিন্তু ডিফারেন্স দিয়ে বলে দেয় সিম্পল ইন্টারেস্টের মান কত, সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা সূত্র আছে। তো আমি দুটো সূত্র এখানে বলো, ফার্স্ট সূত্রটা কিন্তু এখানে আমরা ইউজ করব। ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার, এবং আরেকটি সূত্র ডি ইকুয়াল টু এসআই ইন্টু আর বাই 200। যদি আমাদের ডি এর মান বলে দিয়ে আর এর মান বলে দিয়ে এসআই এর মান সরাসরি নির্ণয় করতে দেয়, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব এবং এখানে আমরা কিন্তু ফার্স্ট সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ পি এর মান আমাদের নির্ণয় করতে দিয়েছে, আর এর মান বলা আছে, ডি এর মান বলা আছে। তো দুটো সূত্র বলে রাখলাম, কারণ কখন কোন সেটে কোন কোশ্চেন চলে আসবে বা এক্সামে কোন ফর্মুলার উপর ভিত্তি করে কোশ্চেন দেবে সেটা তো আগে থেকে বলা যায় না, তো দুটো সূত্রই কিন্তু জানিয়ে রাখলাম। তো ডি এর মান কত বলা আছে এখানে? 122 ইকুয়াল টু পি এর মান নির্ণয় করতে হবে ইন্টু আর এর মান কত বলা আছে? 5/100 তার স্কোয়ার। 5 দিয়ে যদি ক্যালকুলেশন করি কত পাবো? 20। তাহলে 20 যদি আমরা স্কোয়ার করি 400 পাচ্ছি। এখান থেকে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা পি এর অ্যান্সার পাবো, পি এর মান পাবো 48800 অর্থাৎ 48,800। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? 729 মিলি
লিটার একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 7:2। আর কি পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 7:3 হবে? তাহলে মিল্ক এবং ওয়াটার যেটা রেশিও বলা আছে 7:2, এবং কি অনুপাতে ওয়াটার অ্যাড করলে অনুপাতটা 7:3 হয়ে যাবে। তো এখানে আমাদের যে মিল্ক সেটা পরিমাণ সেম আছে, সেম রাখতে হবে, কিন্তু আমরা যে কোশ্চেন দেখছি সেখানেও সেম আছে, অর্থাৎ এখানে আমাদের ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি টোটাল আমাদের যে ওয়াটার সেটা 1 ইউনিট অ্যাড করা হচ্ছে, 2 থেকে 3 হচ্ছে বেড়ে। টোটাল এখানে 7 + 2 অর্থাৎ 9, 9-এর মান বলা আছে কত মিলিলিটার? 729। 1-এর মান তাহলে কত হচ্ছে? 81। 1-এর মানই তোমাদের নির্ণয় করতে বলেছে। কত পরিমাণ জল যোগ করব? 2 থেকে 3 হচ্ছে, অর্থাৎ 1 ইউনিট জল যোগ করছি, 1-এর মান নির্ণয় করতে হবে, যেটার মান অলরেডি আমাদের বেরিয়ে গেছে কত? 81। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাচ্ছে 81 মিলিলিটার জল আমাদের অ্যাড করলে আমরা এই অনুপাত থেকে এই অনুপাতটা পাবো। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? দুটি অনুপাত দেওয়া আছে, এই দুটির মধ্যে কোনটি বৃহত্তম সেটা আমাদের নির্ণয় করতে হবে। ফার্স্ট 17:18, যেটাকে আমরা লিখতে পারি 17/18 হিসেবে। 10:11, যেটাকে লিখতে পারি 10/11 হিসেবে। এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, যে মানটা বড় আসবে সেই অনুপাতটা আমরা বড় পেয়ে যাব। 17 × 11 করলে কত পাই? 187। আর 18 × 10 করলে 180। কোনটা বড় পাচ্ছি? 187। 187 বড়, মানে এই যে অনুপাত বা যে রেশিও সেটা বড় হয়ে যাচ্ছে। সিম্পল কনসেপ্ট রেশিও অ্যান্ড প্রপোর্শনের। ফুড এসআইয়ের জন্য কিন্তু আমি সমস্ত সিলেবাস কমপ্লিট করে রেখেছিলাম, সেখানে কিন্তু সমস্তটা আলোচনা করেছিলাম। যারা আমার চ্যানেলে পরপর ম্যাথের ক্লাসগুলো ফলো করে তারা কিন্তু এই কোশ্চেনের সঠিক অ্যান্সার মাত্র কয়েক সেকেন্ডে দিয়ে দিতে পারবেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 3 নম্বর অপশান। চলে যাব নেক্সট কোশ্চেনে, দেখে নেব কি বলছে। কি বলছে? 2 বন্ধু 10 কিমি দূরত্বে যথাক্রমে 10 কিমি/ঘন্টা এবং 14 কিমি/ঘন্টা গতিবেগে একে অপরের দিকে ছুটতে শুরু করে, অর্থাৎ একে অপরের দিকে আসছে। তাহলে এখানে যে রিলেটিভ স্পিড সেটা কত হয়ে যাবে? যোগ করতে হবে 10 + 14, অর্থাৎ 24 কিমি/আওয়ার হয়ে যাবে। কত সময় পরে তারা একে অপরের সাথে দেখা করবে? এখানে কিন্তু আমাদের মিনিটে নির্ণয় করতে হবে। আমরা কি জানি? D = S × T। T এর মান তাহলে কত পাচ্ছি? D এর মান বলা আছে 10, S এর মান 24, 10/24 এত ঘন্টা হচ্ছে। যেহেতু এখানে আমাদের ঘন্টাতে আছে, এটাকে আমাদের মিনিটে করতে হবে, অর্থাৎ 10/24 × 60। যদি আমরা ক্যালকুলেশন করি 12 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 25 মিনিট পেয়ে যাব। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে? 5টি বিষয়ে রামের গড় নম্বর হলো 80। 5টি বিষয়ে টোটাল কটি হচ্ছে? 5টি। রামের গড় নাম্বার 80। তো প্রত্যেকটি সাবজেক্টের নম্বর 80 হলে তবেই 5টির গড় নাম্বার 80 হয়ে যাবে। নেক্সট কি বলছে? গড় নাম্বার 82 পেতে হলে তাকে তার পরবর্তী বিষয়ে কত নাম্বার পেতে হবে, অর্থাৎ 6 নম্বর সাবজেক্টে তাকে কত পেতে হবে যাতে প্রত্যেকটির গড় নাম্বার 82 হয়ে যায়। তো এখানে কিন্তু অলরেডি আমরা ধরে নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটি নম্বর 82 হলেই 6টি সাবজেক্টের গড় নাম্বার 82 হবে। তাহলে এখানে কিন্তু অলরেডি আমরা 82 ধরে নিয়েছি, 6 নম্বর যে সংখ্যা সেটা অলরেডি 82 কিন্তু ধরা আছে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 2 × 5 10 নম্বর এক্সট্রা হচ্ছে। আগে ছিল 80, এখন 82 হচ্ছে। আগে ছিল 80, এখন 82, অর্থাৎ এখানে টোটাল 10 এক্সট্রা হচ্ছে। তো এই 10টাকে তোমাদের 6-এর মধ্যেই নিয়ে যেতে হবে, তাহলে আমরা টোটাল গড় নাম্বারটা 82 পাবো। অর্থাৎ এখান থেকে কত পাচ্ছি? 92। টোটাল যদি আমরা এই যে 5টি নাম্বার ছিল এর সাথে 92 অ্যাড করি, তাহলে যে 6টি নাম্বার তাদের গড় পেয়ে যাব 82, অর্থাৎ প্রত্যেকটি নম্বরের যে ভ্যালু সেটা 82 হয়ে যাবে।
সঠিক অ্যান্সার কত হয়ে যেত, কত হয়ে যাচ্ছে এখানে, 92 হয়ে যাচ্ছে। এটা কিন্তু বোঝানোর জন্য এত কিছু বললাম। জাস্ট 82 যোগ 2 ইন্টু 5 কত হচ্ছে 10, এটা করলে কিন্তু আমরা এটার অ্যান্সার পেয়ে যাব 92। এত কিছু করার কিন্তু কোনো দরকার নেই, এটার কনসেপ্ট কিন্তু বোঝানো আছে। যারা কনসেপ্ট জানেন মাত্র 3 সেকেন্ডে কিন্তু এখানে আপনারা অ্যান্সারটা বার করে ফেলতে পারবেন। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 1 নম্বর অপশন 92। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কি বলছে, 24,000 টাকায় একটি কম্পিউটার বিক্রি করে একজন বিক্রেতার 20% ক্ষতি হয়। এত পার্সেন্ট 33.33%, অর্থাৎ 1/3, যেটা ভগ্নাংশে করলে পায়। এত লাভ পেতে তাকে কম্পিউটারটি কত দামে বিক্রি করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো এই প্রত্যেকটা শেষে আমরা 3টে জিরো দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা 3টে জিরো লাস্টে বসিয়ে দেবো ক্যালকুলেশনের সুবিধার্থে, আগে বাদ দিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি 100 টাকা কস্ট প্রাইস, সেলিং প্রাইস 20% ক্ষতি, অর্থাৎ 80 টাকা। এখানে বিক্রি করছি কত টাকায়, 24 টাকায়। তাহলে সিপি কত হয়ে যাচ্ছে আমাদের, 100 ইন্টু 24/80, 0 0 কাটছে, 8 দিয়ে কাটলে 3, অর্থাৎ 30 টাকা। এত রুপিস কস্ট প্রাইস। 33.33% লাভ পেতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, যদি 30 টাকায় কেনা হয়। অর্থাৎ এখানে যেটা বলছি 1/3 ভগ্নাংশ, যেটার মান 3 টাকা যদি আমাদের কস্ট প্রাইস হয়, এখানে আমরা লাভ করছি 3 টাকায়। 3 টাকায় আমরা 1 টাকা লাভ করছি, অর্থাৎ 3 টাকা যদি কিনি আমরা বিক্রি করছি এটা 4 টাকায়। কস্ট প্রাইস তো আমাদের অলরেডি বেরিয়ে আছে 30, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে এখানে, 30 ইন্টু 4/3, 3 দিয়ে কাটলে কত পাচ্ছি 10, অর্থাৎ 40। 3টে জিরো ফার্স্ট আমরা বাদ দিয়ে গেছিলাম, 3টে জিরো বসিয়ে দেব। অ্যান্সার কত চলে আসছে, 40,000। 3 নম্বর অপশান রাইট অ্যান্সার হচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখে নেব। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেয়া আছে, একটি সংখ্যা বলা আছে, অপর সংখ্যাটি কত। তো এলসিএম এবং এইচসিএফ এর যে ফর্মুলা, সেখান থেকে আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। একটি সংখ্যা বলা আছে, তাহলে অপর সংখ্যাটি কত হবে, 4225 ইন্টু 13 ইকুয়াল টু 169, অর্থাৎ 169 ইন্টু ওয়াই। 13 দিয়ে যদি কাটি 13 পাচ্ছি, 13 দিয়ে কাটলে 3, 2, 5, অর্থাৎ ওয়াইয়ের মান কত হয়ে যাচ্ছে, অপর একটি সংখ্যার মান 325। 1 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কি বলছে, হিনা আর করণ একসাথে 12 দিনে একটি কাজ শেষ করে। যদি হিনা একা কাজটি করে তবে সে 18 দিনে শেষ করতে পারে। হিনা যদি একা কাজটি করে 18 দিনে শেষ করতে পারে, করণ একা কত দিনে তা সম্পূর্ণ করতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। 12 এবং 18 যদি এলসিএম বার করি, 12 আর 18, এখানে আমরা 3 দিয়ে যদি দিই 4, 6, 2 দিয়ে যদি দিই 2, 3, কত পাচ্ছি 36। 36 ভাগ 12 3, 36 ভাগ 18 2, অর্থাৎ হিনা এবং করণ দুজনের একত্রে যে দক্ষতা বা এফিসিয়েন্সি 3, অর্থাৎ একদিনে দুজনে একত্রে 3 ইউনিট কাজ করতে পারে, যেখানে হিনা একা একদিনে 2 ইউনিট কাজ করতে পারছে। তাহলে করণের দক্ষতা বা এফিসিয়েন্সি কত হয়ে যাবে, একা একদিনে কত ইউনিট কাজ করতে পারবে, 3 - 2, অর্থাৎ 1 ইউনিট কাজ করতে পারবে। টোটাল আমাদের 36 ইউনিট। তাহলে কত দিন সময় লাগবে, 36 ভাগ 1, অর্থাৎ 36 দিন সময় লাগবে, এত ডেজ। 2 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, 20 বছর পর মনোজের বয়স এখনকার বয়স থেকে 5 গুণ হবে। মনে করুন এখন বয়স এক্স, 20 বছর পর এই বয়সটা কত হয়ে যাবে, 5x। এখানে তাহলে গ্যাপ কত হচ্ছে, 4x, যেটার মান বলা আছে 20 বছর, এক্সের মান কত, 5। বর্তমান বয়স আমরা এক্স ধরেছিলাম, এক্সের মানই বার করতে হবে কত, 5 বছর। সঠিক অ্যান্সার তাহলে এখানে হচ্ছে 2 নম্বর অপশন। চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে, যদি 5 বছরের জন্য
সরল সুদ মূলধনের 25%-এর সমান হয়, তাহলে সমান হবে, এখানে শূন্যস্থান ছিল, ড্যাশ বছর পর, একটু ভুল বলা আছে এখানে, তাহলে ড্যাশ বছর পর সুদ মূলধনের সমান হবে, এখানে সমান হবে। তো এই পার্টটা আগে চলে গেছে, টাইপিং মিস্টেক, এটা ঠিক আছে। কি বলছে এখানে, যদি 5 বছরের জন্য সরল সুদ মূলধনের 25%-এর সমান হয়, তাহলে ড্যাশ বছর পর সুদ মূলধনের সমান হবে। অর্থাৎ কত বছর পর সুদ মূলধনের সমান হবে সেটাই আমাদের নির্ণয় করতে বলেছে। তো ধরে নিচ্ছে আমাদের যে মূলধন সেটা 100 এবং এদের যে সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের মান কত পার্সেন্ট, 25%। 100 ইন্টু 25/100 করলে কত হয়, 25 হয়। অর্থাৎ 100 যদি মূলধন হয়, সেটা সরল সুদ হয়ে যাচ্ছে কত টাকা, 25 টাকা। এটা হচ্ছে 5 বছরে। এই 25 কত বছর পর 100 হবে, 4 বছর পর 100 হবে। তাহলে 4 দিয়ে গুণ করলেই আমরা 25টাকে 100 পাবো। তাহলে এখানেও আমরা 4 দিয়ে গুণ করবো, অর্থাৎ 4 5 20 বছর পর আমাদের এই মূলধন এই সরল সুদ মূলধনের সমান হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 20 বছর। 1 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হচ্ছে। তো এই হচ্ছে আজকের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো ধীরে ধীরে কিন্তু কোশ্চেনের লেভেলটা বাড়বে, যেহেতু আমাদের আজকে ফার্স্ট প্র্যাকটিস সেটে ছিল, কোশ্চেনগুলো একটু সোজা ছিল এবং WBCS 2023-এ কোশ্চেন কিন্তু বেশ টাফ এসেছিলো, এবং সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা মিসলেনিয়াসের জন্য প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো। 25টা কোশ্চেন করবো, সেখানে কিন্তু 50 নম্বর পাবো। তো শেষ মুহূর্তে কিন্তু আমাদের বাজিমাত করতে হবে। তো PDF দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে একটু লাইক করে দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।